আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাংলাদেশের মেয়ে, তখন আমার বয়স 16 বছর। হঠাৎ করে জানতে পারি যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগবে কার সঙ্গে। তখন তো আমাদের এটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর লাহোর করাচি ওটা ছিল পশ্চিম পাকিস্তান। এবার হঠাৎ করে রেডিওতে খবর শুনতে পাই যে লেডিস হোস্টেলে পাকিস্তানের সৈনিকরাই এসে আক্রমণ করেছে। তারপরে রাতারাতি সেই মেয়েগুলিকে এতটাই অত্যাচার করেছে। সেই মেয়েরা তিনতলা চারতলা এরকম করে দোতলা সমানে ওরা ঝাঁপ দিয়ে দিয়ে সব প্রাণ ত্যাগ করেছে। শোনার পরে আমাদের তো বাড়িতে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, প্রচুর লোকজন, আমরা প্রচুর ভাই বোন, সবার মাথায় তো চিন্তার হাত, কি দিয়ে কি হবে। তারপরে হঠাৎ করে শোনা গেল যে আমাদের বর্ডার খুলে দিচ্ছে। তারা ইচ্ছা করলে আমরা বাংলাদেশ থেকে, তখন বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান ছিল, আমরা ওই দেশ থেকে এই দেশে চলে আসতে পারি। কিন্তু সেটা সময় সাপেক্ষ। হঠাৎ করে বললে তো আর হঠাৎ করে চলে আসা যায় না। তার মধ্যে লেগে গেল যুদ্ধ, সেই ভয়ানক যুদ্ধ। তারপরে সেই সময় ইন্দিরা গান্ধী আমাদেরকে এখান থেকে, ভারতের থেকে প্রচুর সৈনিক, মুক্তিযোদ্ধা তারা, আর মুজিবুর রহমান তখন এটা নেতৃত্বে আসলো যে তাকে এই দেশটাকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ করতে হবে। তখন লেগে গেল প্রচুর যুদ্ধ। সেই সময় আমরা ওখানেই ছিলাম। হ্যাঁ, আমরা রীতিমতো যুদ্ধ 2.5 মাস ওখানে কাটিয়েছি, বাংলাদেশে, এখানে ওখানে সেখানে। হ্যাঁ, কখনো খেতেই পাইনি, সারাদিনে আমরা খাইনি। তারপরে পচা খিচুড়ি, কোনো সময় ধান ক্ষেত, অনেক কষ্ট, যেগুলো এখন খবরে দেখছি সেগুলো তখন ওখানে হয়েছে আমাদের চোখের সামনে। তখন আমাদের মানে বাচ্চা কাচ্চা ছিল যারা ছোট ছোট, দাদার ছেলে মেয়েরা, কত কষ্ট তাদের। কখনো আমাদের ধান ক্ষেতের মধ্যে লুকাতে হয়েছে, কখনো পাট ক্ষেতের মধ্যে লুকাতে হয়েছে। এই করে করে ওরা কি করলো ওখানে পাকিস্তানে, তখন ওই ওখানকার যা মুসলিম ছিল মৌলানাগুলি, তারা তখন বলল তোমরা এক কারণে বাঁচতে পারবে, যদি তোমাদের মেয়েদেরকে আমাদের সঙ্গে বিয়ে দাও। এবার রাতারাতি ওরা বিয়ে ঠিয়ে ঠিক করে এমন করলো যে আমাদেরকে ওদেরকে বিয়ে করতেই হবে। হ্যাঁ, নাহলে কেউ প্রাণে বাঁচতে পারবে না। আমাদের মা, কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাইকে শাঁখা সিঁদুর পলা সব খুলে ফেলতে হয়েছিল। এক কাপড়ে আমরা কোনো রকম 2.5 মাস আমরা ছিলাম ধনী ঘরে, জমিদার বাড়ির মেয়ে, ছেলে মেয়েরা কীভাবে যে কাটিয়েছি। একদিন খিচুড়ি খেতে যেয়ে দেখছি সেই নদীর পাড়ে পচা, মানে ফেনা ফেনা উঠে গেছে, সেগুলো মুখে দিতে পারছি না। কী করবো, কোনো রকম আমরা জল খেয়ে দিনের পর দিন যে কীভাবে অত্যাচারিত হয়েছি এদের, এই মৌলানা এইদেরকে এতটাই সাংঘাতিক এরা। হ্যাঁ, সেটা আমরা নিজের চোখে নিজের সঙ্গে আমরা লড়াই করে সেই সময় এসছি। হ্যাঁ, তার মধ্যে কেউ কেউ ভালোও ছিল, কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পয়সা, আমাদের অর্থ ছিল বলে আজকে আমাদের প্রায় 50-60 জন আমাদের ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, কেউ মরতে হয়নি। তারপরে ওখান থেকে এই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি করে কোনো রকম কিছু কিছু মুসলিমরা আমাদের, যারা ভালো মুসলিম আর কি, মৌলানা না, যারা ভালো, তারা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে রেখেছে, সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু করেছে। করতে করতে আমারই কাকা ইউনুস তালুকদার, ছোটো কাকা, তার বন্ধু ছিল, সে বলল না, তোমাদেরকে তো আমি মরতে দেখতে পারবো না, তোমাদেরকে আমি রক্ষা করব, তবে টাকা ছাড়তে হবে তোমাদেরকে। প্রচুর টাকা তখন ঢেলে ওই লোকটা অনেককে ঠিকঠাক করে, অনেকের মুখ বন্ধ করে, হ্যাঁ, আমাদেরকে সেদিনকে বিয়ে দেবেই, সেই রাত্রিবেলা আমাদের সব বোনদেরকে সেদিনকে লুকিয়ে সেই রাত্রিবেলা নৌকা ঠিক করে আমাদেরকে কি করলো ওখানে এনে, তারপরে আমাদেরকে বললো ঠিক আছে তোমরা এই নৌকা করে, 2টো নৌকা ভাড়া করে উনি ঠিকঠাক করে রেখেছিল রাতির অন্ধকারে। তারপরে সেই নৌকাতে করে আমরা এবার রওনা দিচ্ছি। এবার কিছু দূর যেতে 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 আমাদেরকে মনে হচ্ছে যারা নৌকা মাঝিরা, এদেরকে ঠিক সুবিধা লাগছে না। আমাদের বাড়ির লোক, বাবা, কাকা, জ্যাঠা, তারপরে দাদারা, সবাইদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে। হ্যাঁ,
এইবার হঠাৎ করে দেখছি সেই কাকা চাচা আর কি, আমরা কাকাই বলতাম, চাচা ডাকতাম না। সেই কাকা আমাদেরকে বলছে, যে দূরের থেকে শুনতে পাচ্ছি, হিমাংশু হিমাংশু, মানে আমার ছোটো কাকার নাম হিমাংশু, এটা দেখা যাচ্ছে, হিমাংশু হিমাংশু। হ্যাঁ, তারপরে এবার মাঝিরা কী করছে, আরও জোরে জোরে চালাচ্ছে নৌকা। পরে জানতে পারি ওই নৌকার ওরা হচ্ছে সব ডাকাত, আর ওরাই কি করবে, ওরাই সেই সব সৈনিকদের হাতে আমাদেরকে তুলে দেবে প্রচুর টাকার বিনিময়ে। তারপরে ইউনুস তালুকদার তার বাড়িতে যেয়ে যখন বলেছিল, তখন তার ওয়াইফ বলেছে কি সর্বনাশ, হ্যাঁ তুমি শিগগির যাও। তখন সে তার ছেলেকে নিয়ে এসে ওদেরকে বন্দুক দেখিয়ে, ভয় ঠয় দেখিয়ে ওদেরকে আটকায়। আটকানোর পরে পরে আমাদেরকে আবার ভালো লোকাল ব্যবস্থা করে ঠরে দিয়ে উনি আমাদেরকে পাঠায়। এবার আমরা যখন নৌকা করে আসছি, মানে আমরা তখন কোথায় যাব, এই মেঘালয়ের ওদিক দিয়ে পার হয়ে এই দেশে আসবো। যখন যাচ্ছি তখন দেখছি সব সৈনিকদের স্টিমার লঞ্চ করে করে ওরা নদী টহল দিচ্ছে। আর ওই সব নৌকাগুলি ছিল সব মাছের, মানে দেখলে বোঝা যেত না যারা মাছ ধরে সেই সব নৌকা, মানে মাঝখানটা গর্তের মতন থাকে, উপর থেকে কিচ্ছু বোঝা যায় না। আমাদেরকে ওইভাবেই সারা রাত্রি ধরে ওইভাবে কাটাতে হয়েছে। এবং বাচ্চারা যদি কাঁদতো তার জন্য তাদের মুখ চেপে তাদেরকে মুখ আটকে রাখা হয়েছে, কারণ কান্নার শব্দ যদি ওদের কানে যায় তাহলে আমাদেরকে একটা প্রাণীও কেউ আমরা বাঁচব না। হ্যাঁ, ওইভাবে করে করে এবার আমাদের মধ্যে আবার নৌকা চলে গেল, একটা এদিক একটা ওদিক, কানাডোলা ধরেছে নাকি, করে করে আমরা যখন মানে আরেকটা ওপারে দাঁড়ালাম, তখন সেখান থেকে কয়েকজন এসে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে তারা বলল গোসল করুন, পানি খান, এখানে পাক করুন, হ্যাঁ করে এখানে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন। এমন সময় আমার বড়দা আর চিনি দাদা, মানে আমার জ্যাঠতুতো দাদা, ওরা দুজন বলে একটু ঘুরে আসি। হ্যাঁ, ততদিনে মুক্তিযোদ্ধারা নেমে গেছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর তার ইসের তো সব ব্যবস্থা করে দিয়েছে। প্রচুর ছেলেরা তখন মুক্তিযোদ্ধা, আমাদের এই দেশ থেকে গেছে, ওই দেশ থেকেও হয়েছে মুসলিমরা। হ্যাঁ, সব করে তখন ওদের মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরে তখন বলেছে যে, তখন তারা জিজ্ঞেস করেছে আপনারা কোথা থেকে এসছে, বলছে আমরা এরকম পাবনা জেলা সিরাজগঞ্জ থেকে এসছি। বলছে আর কে কে আছে সঙ্গে, বলছে আমাদের সব ফ্যামিলি, এরকম প্রচুর লোক। বলে কোথায় উঠেছেন, বলছে এই তো এখানে একটা বাড়িতে, মুসলিম বাড়িতে এরকম উঠেছি। বলে সর্বনাশ, ওটা তো সব ডাকাতের বাড়ি, আপনারা আর একদমই দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনাদের মহিলা টহিলা যারা আছে সবাইকে নিয়ে আজকে আপনাদেরকে এখান থেকে আমাদেরকে নিয়ে আপনাদের সুব্যবস্থা করে দিতে হবে। তখন আমরা কি করেছিলাম, আমাদের সবার কাছেই না ওই কাপড়ের মধ্যে ওই কিছু করে একটা দুটা করে শাড়ি জামা এসব পোটলা, তাছাড়া কিচ্ছু ছিল না, নিঃস্ব একদম। ওই অবস্থা আমরা সারা রাত্রি হেঁটেছিলাম সেদিনকে, মনে আছে। করে আমরা একটা জায়গায় আমাদেরকে নিয়ে যায়, সেখানে রেখে দেখলাম আরও লোকজন আছে, আর মুক্তিযোদ্ধা সব ছেলেরা আছে। ওরা তারপরে আমাদেরকে ওখানে খাবার থাকার সব ব্যবস্থা করে দিয়েছিল, খিচুড়ি এইসব খেয়ে ঠেয়ে আমরা ওখান থেকে পরের দিন আমাদেরকে লঞ্চে করে পার করলো। পার করার পরে আমাদেরকে তুললো হচ্ছে লরিতে। আমরা লরি করে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাচ্ছি কী করছি কিছুই জানি না। তারপরে যাচ্ছি হচ্ছে, হ্যাঁ লরি একবার এদিক টাল খাচ্ছে একবার ওদিক টাল খাচ্ছে, মনে হচ্ছে যেন এই বোধহয় খাদে পড়ে গেল। হ্যাঁ, সে শুনতে পারলাম। তারপরে আমাদেরকে চলে গেলাম, আমাদেরকে নিয়ে ওখানে পৌঁছালাম কোথায়, মেঘালয়। সেই মেঘালয়ে ওখানে কতদিন থেকেছি, কি অবস্থা, সে কোনো রকম কাঠ দিয়ে মানে থাকার উপযুক্ত না ওরকম। আর ওরাই সব সাহায্য করতো, ওই খিচুড়ি চাল ডাল দিত, ওই কোনো রকম সিদ্ধ করে কোনো রকম আর কি, ওই আর কি খাওয়া থাকা এরকম। স্নান করার জায়গা নেই, বাথরুম নেই, কিছু নাই, সবাই ঝর্ণার জলেই স্নান করতো ওখানে। সেই পরিস্থিতি করে আমরা তাও একজন অফিসারকে যায় মুঠামুঠ ডেকে, তার ওয়াইফকে দিদি টিদি ডেকে সেই বাড়িতে আমরা সব বোনরা বৌদি ঠদিরা সব মিলে স্নান টান করা এইসব ব্যবস্থা করেছি।
করে তারপরে ওখানে প্রায় 14-15 দিন কেটে গেল। সেই সব মানে ওখানে লতা নানান রকম, মেঘালয়ে সে সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার। সেখানে কাটিয়ে তারপরে আমাদেরকে ওখান থেকে নিয়ে আসলো ইসে করে, বাসে করে। আমরা ওখান থেকে উঠে তারপরে আসলাম কোথায়, আসাম। ওখান থেকে চলে আসলাম আমরা আসাম। আসাম আবার রাত্রিবেলায় কাটিয়েছি একদিন স্টেশনে, রাত্রিবেলা সেই স্টেশনে কাটিয়ে সেখান থেকে সবাই তারপরে লাস্টে আমরা কলকাতার উদ্দেশ্যে আমাদেরকে সবাইকে নিয়ে আমাদের সেই লঞ্চে ওখানে স্টিমারে উঠলাম। স্টিমার থেকে তার মধ্যে আমার ভাই হারিয়ে গেছে। তারপরে অনেক চেষ্টা সাবস্তি করে তারপরে ভাইকে পাওয়া গেল। তারপরে আমরা ওখান থেকে ট্রেনে চাপলাম। ট্রেনে চেপে তারপরে আসলাম মালদায়। মালদা হয়ে ওখান থেকে এসে ফারাক্কা ওখান দিয়ে হয়ে টয়ে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম কলকাতায়, লাস্টে শিয়ালদায়। শিয়ালদায় আসার পরে তখন কিন্তু এত লোকজনও ছিল না শিয়ালদায়, হ্যাঁ, এত গাড়ি ঘোড়াও ছিল না তখন। ওই ঘোড়ার গাড়ি ছিল, টমটম গাড়ি বলতো, হ্যাঁ। তারপরে আমাদের কাছে তো অন্যরকম লাগছে। তার আগে একবার ছোট্টবেলা আমার দিদির এই দেশে বিয়ে হয়েছিল, তখন একবার এসেছিলাম। তখন আমরা কী করবো, ওই ঘোড়ার গাড়ি করে আমার দিদি মেজদির বাড়িতে আমরা সবাই যেয়ে উঠি, সব লোকজন। মেজদির বাড়িতে তো প্রচুর ভাড়াটিয়া টিয়া, আরও প্রচুর লোকজন। তার মধ্যে আমরা থাকতে আরম্ভ করলাম। তারপরেই দিদির আরেকটা বাড়ি ছিল বাগুইহাটিতে, সেখানে আমরা থাকি কিছুদিন। আমার যার তো ওরা আবার আরেক বাড়িতে, কাকারা আবার আরেক বাড়িতে, এরকম করে করে সব সেই আমাদের জয়েন্ট ফ্যামিলি সব ভাগ হয়ে গেল। সেই সব স্মৃতি আজও ভুলতে পারি না। আর যখন এইসব খবরে দেখি, হ্যাঁ, এদেরকে আর এই সব, তখন আমাদের সেই দিনগুলো, অত্যাচারের সেই সব দিনগুলো ভুলতে পারি না। মানে মুসলিম ওরা যা মিথ্যাবাদী, এই মৌলানাগুলি যা শয়তান, ওদের মতন শয়তান মনে পৃথিবীতে আর কেউ নেই, এতটাই শয়তান। কিন্তু বাঙালি মুসলিমগুলি বলবো না ওরা এত শয়তান, ওরা যথেষ্ট ভালো, হ্যাঁ। ওদের সঙ্গে আমাদের কোনো মত বিরোধ হতো না, কিছুই হতো না। তবে এখনকার কথা বলতে পারবো না, এখন তো আর ওই দেশে থাকি না, বা ওই দেশে যাতায়াতও আমার নেই, সেগুলো বলতে পারবো। কিন্তু যখন ছিলাম সেই সময়ের কথা বলছি, হ্যাঁ। আর যেন মানে তাও ইচ্ছা ছিল যখন শেখ হাসিনা মানে ওই দেশে মন্ত্রী হয়, তখন ছেলে মেয়েকে বলেছিলাম একবার তোদের সঙ্গে নিয়ে আমি পাসপোর্ট টাসপোর্ট করে বাংলাদেশে মামার বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু সেইটা মানে হয়েই ওঠেনি। আর এখন যা পরিস্থিতি, তার তো কোনো মানে আর চিন্তা ভাবনা করেও লাভ নেই, আশা করেও লাভ নেই। জানি না কোথার থেকে কত দূর কী হবে, তাও বলতে পারছি না, হ্যাঁ। কিন্তু প্রতিদিনই সেই বাংলাদেশের কথা ভুলতে পারি না। যতই হোক তো জন্মভূমি। আজ এখানেই শেষ করছি।